শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে কি বলে? শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে পদ। পদের লগ্নক কত প্রকার? আমরা দেখছি লগ্নক হলো ৪ প্রকার। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? শব্দের শুরুতে যুক্ত হয় আমরা জানি উপসর্গ। তাহলে তো শেষে যুক্ত হবে না। ঠিক আছে? প্রত্যয়, বিভক্তি, বলক এগুলো শেষে যুক্ত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বক্তব্য যেগুলো জোরালো করে সেগুলোকে বলক বলে। যেমন তখনই, এখনো তুমি আসো নাই। এই যে এখন ও, ই এগুলো হলো বলক। কোনটি সাধিত শব্দ? যেটা ২ টা শব্দ মিলা হইছে। যেমন পরিচালক, হ্যাঁ? চালকের আগে পরি উপসর্গ ব্যবহার করে পরিচালক হয়েছে। তাহলে এটা সাধিত শব্দ। কোনটি মৌলিক শব্দ? যেগুলো ভাঙ্গা যাবে না, বিশ্লেষণ করা যায় না। যেমন চাঁদ হলো মৌলিক শব্দ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শব্দের শেষে কিন্তু প্রত্যয় যুক্ত হয়। নির্দেশক কোনগুলো? যেটা তারা নির্দিষ্ট করে কোনো কিছু। যেমন টুকু, টি এগুলো। আর রা কিন্তু বহুবচন বোঝায়, পরি হলো উপসর্গ আর আর রস্যই হলো সাধারণত বলক বোঝায়। কোনটি লগ্নক না? লগ্নক কিন্তু আমরা জানি নির্দেশক, বলক, বচন এগুলো হলো লগ্নক। প্রত্যয় কিন্তু লগ্নক না। ঠিক আছে? প্রত্যয় লগ্নক না। বিভক্তি লগ্নক, হ্যাঁ? নির্দেশক, বলক, বচন আর বিভক্তি। এই ৪ টা হলো লগ্নক। প্রত্যয় কিন্তু লগ্নক না। নৌকার সইয়ে নীল মাছরাঙাটি বসে আছে। বাকি অলগ্নক পদ কোনটা? মানে যেখানে লগ্নক নেই। নৌকার সাথে র আছে তাহলে এটা লগ্নক পদ। সই থেকে সই এ আছে এটা হলো লগ্নক আছে। মাছরাঙ্গা টি আছে তাহলে এটাও কিন্তু কি? এটাও কিন্তু লগ্নক আছে। ঠিক আছে? তার মানে আছে। এখন এখানে দেখো অপশন তো দিছে এই ৪ টা। তাহলে নৌকারের সাথে দেখো র আছে, সইয়ের সাথে এ আছে, মাছরাঙ্গার সাথে টি আছে। এই যে নীলের সাথে নাই। তাহলে নীল শব্দটা হলো অলগ্নক পদ। এর সাথে কোনো লগ্নক যুক্ত নাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ৯ শব্দ ও পদের গঠন এটা তোমাদেরকে পড়াবো। এটা তোমাদের ২৬ পৃষ্ঠা। ঠিক আছে? দেখো কি বলছে? যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দের মূল অংশ। ঠিক আছে? শব্দের মূল অংশকে বলে শব্দমূল। তো শব্দমূলের আরেকটা নাম হলো প্রকৃতি। তো প্রকৃতি ২ প্রকারের হয়। প্রকৃতি ২ প্রকার হয়। নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। তো ক্রিয়া প্রকৃতির অপর নাম হলো ধাতু। ক্রিয়া প্রকৃতির অপর নাম কি বলতো? ধাতু। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। ক্রিয়া প্রকৃতির অপর নাম হলো ধাতু। তো নাম প্রকৃতি হলো নামের যে মূল অংশগুলো, হ্যাঁ? যেমন মা, গাছ, শির, লতা এগুলো। আর ধাতু কিন্তু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ধাতুর উদাহরণ হলো কর, যা, চল, ধ্রি এগুলো কিন্তু ধাতু। মানে ক্রিয়ার মূল অংশগুলোকে ধাতু বলে। ঠিক আছে? আর নামের মূল অংশ হলো নাম প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম কিন্তু ধাতু। তাহলে তোমরা এখানে মনে রাখবা শব্দের মূল অংশকে শব্দমূল বলে আর শব্দমূলকেই প্রকৃতি বলা হয়। শব্দের মূল হলো প্রকৃতি ২ প্রকার। এই প্রকৃতিগুলো হয়তো ক্রিয়া প্রকৃতি না হলেও কি নাম প্রকৃতি। নাম শব্দের যেগুলো মূল অংশ, শব্দের যেগুলো মূল অংশ এগুলো নাম প্রকৃতি, ক্রিয়ার যেগুলো মূল অংশ, ক্রিয়া শব্দের যেগুলো এগুলোকে ধাতু বলে। তো এখন ধাতু বা নাম প্রকৃতির সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়, মানে নাম প্রকৃতি বা ধাতুর সঙ্গে যে শব্দাংশগুলো যুক্ত হয় সেগুলোর নাম হলো উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ ও প্রত্যয়, এটা মনে রাখবা। এখন উপসর্গ দেখো, যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, হ্যাঁ? শব্দমূলের আগে বসে এদেরকে বলা হয় উপসর্গ। যেমন পরিচালক, চালকের আগে পরি দিছে, পরি একটা উপসর্গ। আর শব্দমূলের পরে যেগুলো বসে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে বলে প্রত্যয়। শব্দমূলের পরে বসবে এবং নতুন শব্দ গঠন করবে, এদেরকে প্রত্যয় বলে। যেমন সাংবাদিক, সংবাদ শব্দের সাথে ইক যুক্ত হয়েছে, তাহলে ইক একটা প্রত্যয়। তাহলে উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। তাহলে উপসর্গ এবং প্রত্যয় দিয়ে যে শব্দগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় সাধিত শব্দ। এখন উপসর্গ প্রত্যয় ছাড়াও শব্দ গঠনের আরো কিছু নিয়ম আছে। যেমন সমাস, হ্যাঁ? যার মাধ্যমে এক বা একাধিক শব্দে পরিণত হয়। যেমন সমাস কি জানো? সমাস হলো যার মাধ্যমে কি হয়? একাধিক শব্দ একটা শব্দে পরিণত হয়। যেমন হাট ও বাজার ২ টা শব্দ মিলা হয় হাট বাজার। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারও নতুন শব্দ তৈরি হয়। যেমন শব্দদ্বিত্ব। শব্দের যদি দ্বৈত ব্যবহার হয় তাকে আমরা বলি শব্দদ্বিত্ব। যেমন ঠক, হ্যাঁ? মিট, হ্যাঁ? এরকম। আবার কিছুটা চেঞ্জ হয়ে যেমন অঙ্ক-টঙ্ক এরকম। তাহলে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে পদ বলে। অর্থবোধক শব্দকে বাক্যের যখন একটা অংশ শব্দ থাকে, বাক্যের মধ্যে যে অর্থবোধক শব্দগুলো থাকে এগুলো কিন্তু পদ বলে। তাহলে শব্দকে যখন বাক্যের মধ্যে দিব তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা পদ হয়ে যাবে। তাহলে পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে কিছু শব্দাংশ যুক্ত হয় শব্দের সাথে।
এগুলোকে বলে লগ্নক। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা কি যে লগ্নক, হ্যাঁ, লগ্নক। লগ্ন কি? শব্দের সঙ্গে যুক্ত হয় এই যে পদে পরিণত হওয়ার সময়। তা বিভক্তি দেখো, ক্রিয়ার কাল নির্দেশের জন্য কারক বোঝাতে পদের সঙ্গে শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। মানে ক্রিয়ার কাল নির্দেশ করার জন্য, মানে কাল নির্দেশের জন্য এবং কারক বোঝানোর জন্য শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, হ্যাঁ, এই শব্দাংশকে বলে বিভক্তি। তো বিভক্তি দুই প্রকার। বিভক্তি কয় প্রকার? দুই প্রকার। এটা হলো ক্রিয়া বিভক্তি, যেমন আরেকটা হলো কারক বিভক্তি। যেমন কর লাম, এই যে করের সাথে যখন লাম যুক্ত হলো, এই লাম হলো ক্রিয়া বিভক্তি। আবার কৃষকের, এই যে কৃষক শব্দের এই পদের সাথে এর যুক্ত হয়েছে, হ্যাঁ, এর, তাহলে এটা হলো কি? কারক বিভক্তি। নির্দেশক কোনগুলো দেখো? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয় পদকে নির্দিষ্ট করে দেয়, তাকে বলে নির্দেশক। যেমন টিটা, খানাখানি, এগুলো মানে গরুটি, হ্যাঁ, ভাতটুকু, ভালোটুকু, খারাপটুকু, এই যে টি, টুকু, টো, টি, খানা, খানি, এগুলো হলো নির্দেশক। এবার বচন দেখো, শব্দের পরে যুক্ত হয়ে পদের সংজ্ঞা বোঝায়, যেগুলো দ্বারা কি বোঝায়? যেগুলো দ্বারা পদের সংখ্যা বোঝায়, তাকে বচন বলে। বচন মানে তো নাম্বার, যেমন ছেলেরা এলো বহু বচন, ছেলে হলো এক বচন, ছেলেরা দিলে বহু বচন হয়ে গেল। এবার বলক, যেসব শব্দের অংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্যটা জোরালো হয়, সেগুলোকে বলক বলে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবা কি? বলক। বলক কোনটা? বক্তব্যটা জোরালো করবে, যেমন তখনই, এখনো, এই যে রস্যই এবং রস্যও যুক্ত হইল, এগুলো কিন্তু বলকের উদাহরণ, বুঝছো? আর বচন হলো সংখ্যা বোঝাবে, তখন হবে বচন, সংখ্যা বোঝালে। আর যখন নির্দিষ্ট করবে যেগুলো দ্বারা, তখন তাকে বলবে নির্দেশক। আর কাল নির্দেশ করার জন্য আর কারক বোঝানোর জন্য যেসব শব্দাংশ যুক্ত হবে সেগুলোকে বলে বিভক্তি। তাহলে এগুলো লগ্নক, কিন্তু সবগুলোর নাম আবার কিন্তু কি? লগ্নক। এই লগ্নক চার প্রকার: বিভক্তি, নির্দেশক, বচন আর বলক। তাহলে বাক্যের মধ্যে যেসব পদের লগ্নক থাকে, মানে যেগুলো বাক্যের মধ্যে যেসব পদগুলোর মধ্যে লগ্নক থাকবে, সেগুলো বলে স্বলগ্নক পদ। আর যেগুলো লগ্নক থাকে না, এগুলোকে বলা হয় অলগ্নক। ছেলেরা ক্রিকেট খেলে, এখন ছেলেরা, এখানে ছেলের সাথে রা আছে, তাই না? তাহলে এখানে ছেলেরা, তাহলে আবার খেলে, হুম, খেলে, মানে খেল থেকে খেলে, এ আছে, যুক্ত আছে, তাহলে এগুলো হলো স্বলগ্নক পদ। আর ক্রিকেটের সাথে কিচ্ছু যুক্ত নেই, একটা মূল শব্দ, এটা হলো অলগ্নক পদ। তাহলে শব্দ এবং পদের মধ্যে কয়েকটা কিন্তু পার্থক্য আছে। প্রতিটি জনগোষ্ঠীর নির্দিষ্ট একটা শব্দের ভান্ডার থাকে এবং অভিধানে তা সংকলিত হয়। শব্দের ভান্ডারগুলো ডিকশনারিতে থাকে। আর পদ কি জানো? শব্দ যখন বাক্যের মধ্যে স্থান পাবে, শব্দ যখন বাক্যে স্থান হবে, তখন তার নাম হয় পদ। মানে বাক্যের মধ্যে স্থান পাইতে হবে। বাক্যে স্থান না পাইলে আমরা কিন্তু কি তাকে পদ বলবো না। তার মানে শব্দ কি হবে? বাক্যে স্থান পাবে। অভিধানের শব্দগুলো দেখো, অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন। ডিকশনারি শব্দগুলো যে আমরা অভিধানের মধ্যে শব্দ দেখি, কোনো মিল নেই, একটার পর একটা শব্দ খালি লেখা। বাট বাক্য হইতে গেলে পদগুলোর মধ্যে মিল থাকতে হবে, পরস্পরের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে? শব্দের মধ্যে অংশ হলো উপসর্গ আর প্রত্যয়, কিন্তু পদের মধ্যে বিভক্তি, নির্দেশক, বচন, বলক এগুলো থাকবে, লগ্নক থাকবে। শব্দের মধ্যে উপসর্গ বা প্রত্যয়। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর হয়, শব্দগুলো দুই শ্রেণীর হয়: মূল শব্দ, সাধিত শব্দ। কিন্তু পদও দুই রকমের হয়। পদ হলো সংলগ্নক পদ আর অলগ্নক পদ। সংলগ্নক আর অলগ্নক। শব্দ হলো রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ হলো, কারণ শব্দের অংশকে বলা হয় রূপ, রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। আর শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। আর পদ কিন্তু রূপতত্ত্বেও আলোচনা করা হয় এবং বাক্যতত্ত্বের আলোচনা হয়। যখন বাক্যে ব্যবহার হয় তখন বাক্যতত্ত্বের আলোচনা বিষয়। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা হলে কমেন্ট বক্সে লিখবা। এবং যারা মেট্রিক পরীক্ষা দিবা, তোমরা পরীক্ষার আগের দিন অবশ্যই আমার ব্যাকরণের ভিডিও দেখবা। ভালো থেকো।